2025-এ দাঁড়িয়ে আলটিমেটাম হচ্ছে এটাই, জো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়। কথাটা আমি কেন বললাম? এই যে বিজয় মালিয়ার পডকাস্টটা, সেটা প্রচুর পরিমাণে লোকে দেখেছে, আমিও দেখে ফেলেছি, এবং আমি দেখলাম ম্যাক্সিমাম লোকের রিয়াকশান প্রথম 2-3 দিন এরকম ছিল যে এই লোকটা বস দেব মানুষ, এ কোনো ভুল কিছু করেইনি, ভুল হয়তো আমরা করেছি, দেশের নাগরিকরা, ভারতবাসীরা, হয়তো এর টাকা পয়সা আমরাই মেরে দিয়েছি যে কারণে এ ভারতে আসতে চাইছে না। সেই পডকাস্টে কিভাবে ধুয়ে মেজে নিজের ইমেজ ক্লিন করার চেষ্টা, ওর থেকে বড় পিয়ার স্টান্ট হয় না। এবং ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে প্রথম দিনে সেটা ওয়ার্ক করেও গেছিলো, কিন্তু যারা এই বিষয়পত্রগুলো একটু ওয়াকিবহল তারা কিন্তু সেই বিষয়টা প্রথম থেকে রিজেক্ট করতে করতে আসে। এবার আমির খানের ছবি আসছে সিতারে জামিন পর। দেখুন, ছবির প্রোমোটা আমার ভালোই লেগেছে, আমার কিন্তু অরিজিনাল চ্যাম্পিয়ন্স দেখা, হলিউডের চ্যাম্পিয়ন্স দেখা, তা সত্ত্বেও আমার মনে হচ্ছে ছবিটা ভালো হতে পারে, যেহেতু ডিরেক্টর ভালো আমির খান, সে এই ছবিটার দ্বারা মনে হচ্ছে একটা ভালো কিছুই আনবে। কিন্তু তার যে স্টেটমেন্ট, তার এই যে পিআর মুভমেন্ট, সেটা এমন একটা বাড়াবাড়ির জায়গায় পৌঁছে গেছে, সেটা নিয়ে তো কথা বলতেই হয়। আপনারা সব ছেড়ে দিন, আমির খানের ইমেজ কী, আমির খানের ফিচার্স কী? আমির খান মানে হচ্ছে আমির খানের কন্টেন্ট কথা বলবে, তার সিনেমা কথা বলবে, সে নয়। আমির খান কখনোই হামলে পড়ে সবার আগে আমার স্টেটমেন্ট, আমার বক্তব্য এটা রাখেইনি। আমির খানের সেটা নেচারই নয়। কিন্তু বিগত 3-4 মাসে আমির খানের এতগুলো পডকাস্ট এবং এত স্টেটমেন্ট আসছে, যেটা শুনলে দেখলে সন্দেহ হয়। এবং আপনি খুব ভালো করে দেখুন, রিসেন্ট টাইমসে এরকম বহু মানুষের পিআর দ্বারা তাদের ইমেজ ঠিক করার চেষ্টা করা চলছে, তার মধ্যে আমির খানও অন্যতম। যেখানে আমির খান সে নিজে বলছে সে কি কি করেছে, তাকে আর কিছু প্রুফ করতে হবে না, সে ওরকম মানুষদের মধ্যে পড়ে না যারা নিজের ঢাক নিজে পেটায়। সে কি কি সিনেমা করেছে, ভারতের জন্য কী কী করেছে, দর্শকের জন্য কী কী করেছে, এগুলো সে বলতে চায় না। কিন্তু আপকি আদালতের মতো শোতে এসে এক এক করে সব বলে যাচ্ছে আমির খান কি কি করেছে। এবং সেটা যখন আপনি দেখবেন, শুনবেন, আপনার মনে হবে এটা আমির খান বলছে, এটা আমির খানের স্টেটমেন্ট। হ্যাঁ, এটা আমির খান বলছে, আমির খান এরকম ধরনের অ্যাক্টিভিটিস করেছে বিগত বহু মাস ধরে, যাতে তার যে ইমেজটা সেটা ঠিক হয়ে যায়। আমার কথা হচ্ছে, যখন একটা ভালো ছবি আসবে, যখন লোকে সে ছবিটা দেখবে, এই যদি লোকেশ কানাগরাজের সাথে আমির খানের ছবি আসে, আমির খানকে নিয়ে কি নেগেটিভিটি, আমির খানকে নিয়ে কি আলোচনা হচ্ছে, সব জাস্ট ঢাকা পড়ে যাবে, একদম ঢাকা পড়ে যাবে। সেই ছবি ওপেনিং নেবে 100 কোটি টাকার, হয়তো, মানে সাউথ হিন্দি মিলিয়ে বলছি। তখন তার কি ইমেজ, কি চলছে, হাউচাউ, কিচ্ছু ম্যাটার করবে না। কিন্তু আজকে সিতারে জামিন পর সেই ছবিটার জন্য একটা 50 কোটি টাকার ডে ওয়ান কালেকশন সম্ভব নয়। আমির খানের যে কালেকশন, তার ধুম 3 থেকে শুরু করে, দাঙ্গাল থেকে শুরু করে, পিকে থেকে শুরু করে ছবিগুলো করেছে, সেই সময় তার যা বাজার দর, এবং আজকে যেরকম ধরনের সে লাল সিং চাড্ডার পরে ছবি আনছে, সেই বাজার দরটা এই ছবিগুলো পাবে না। কিন্তু আমির খান যে জিনিসপত্রগুলো করছে সেগুলো ভীষণ দৃষ্টিকটু। যেখানে আমির খান বলছে তার রং দে বসন্তী ছবিটা দেখতে, সেই ছবিতে সে কী বলতে চেয়েছে, তার 1999-এর ব্লকবাস্টার ছবি সরফরোশ, সেটার উদাহরণ টেনে এনে বলছে সরফরোশ প্রথম ছবি ছিল যেখানে পাকিস্তানের ইনভলভমেন্ট দেখানো হয়েছিল। কিন্তু যদি আপনারা একটু ভালো করে বিষয়বস্তু জানেন, তার থেকেও 2 বছর আগে আসা জেপি দত্তার ছবি বর্ডার, সেখানে পাকিস্তানের ইনভলভমেন্ট ক্লিয়ার করা হয়েছিল। তো আমির খানের এই স্টেটমেন্টটা সম্পূর্ণভাবে সঠিক হয় কী করে? যেখানে আমির খান বলছে দাঙ্গল ছবিতে যে ন্যাশনাল ফ্ল্যাগ ভারতের, সেটা থাকার জন্য পাকিস্তানে রিলিজ হতে দেবে না, এমনটা জানানো হয়, এবং সে একবারে বলে দেওয়ায় যে না, দরকার নেই পাকিস্তানের রিলিজের। কিন্তু আপনারা খুব ভালো করে এটা ভেবে দেখুন, এয়ারলিফট থেকে শুরু করে এমন কত ছবি আছে 2016 সময়, যে ছবিগুলো পাকিস্তান রিলিজ হয়নি, কারণ সেখানে ইন্ডিয়ার দ্বারা কোনো মিশন দেখিয়েছে, কোনো রেস্কিউ দেখিয়েছে, বা ন্যাশনাল ফ্ল্যাগ দেখিয়েছে। সেই সব অ্যাক্টাররা, সেই সব প্রোডাকশন হাউস, কেউ তো এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি। আজকে আমির খান যেরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, তার সত্যমেব জয়তে নিয়ে, তার প্রত্যেকটা ছবিতে যেরকম ধরনের সে কাজ করেছে সেই ক্যারেক্টারগুলো তুলে তুলে, কিন্তু আমির খান নিজের জীবনে এমন একটা চরিত্র করেছে, একটা টেররিস্টের ক্যারেক্টার, সেটা হচ্ছে ফানাতে। কিন্তু এই গোটা আলোচনায় আমির খান কিন্তু একবারও, যখন সে সবকটা ক্যারেক্টার সে কত দায়িত্ব নিয়ে চুজ করে এরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, তাহলে ফানার মতো ছবির ক্যারেক্টারের কথা কেন সে বলছে না? কেন সেই নামটা তার আলোচ্য বিষয় হয়ে উঠলো না? আজকে যদি একজন সে কত প্যাট্রিয়টিক ছবি করে, সেটা দিয়ে সে কত বড় একজন দেশভক্ত,
এটা বিচার করা যায় অক্ষয় কুমার, জন আব্রাহাম এরা কত প্যাট্রিয়টিক ছবি পরপর করেছে, কিন্তু এরা যদি আজকে বলতে বসে যে আমি এত টাকা ট্যাক্স দিই, আমি এত প্যাট্রিয়টিক ছবি করি, তাহলে আমার থেকে বড় দেশভক্ত কে আছে? সেটার সাথে কি মানুষ এগ্রি করবে? ইভেন সে বজরঙ্গি ভাইজান রিজেক্ট করা সেই নামও নিয়ে আসছে। আরে বজরঙ্গি ভাইজান তো খুব ভালো ছবি, সম্প্রীতির ছবি। নিজের সিনেমা পাকিস্তানে রিলিজ দেওয়া, এটা নিয়ে যে স্টেটমেন্টটা সে দিয়েছে, আমার মনে হয় এটা আমির খান বা আমির খানের প্রোডাকশন বা তার যেসব ছবির সাথে অ্যাসোসিয়েটেড থাকা, সেটা করে খুব মহৎ কিছু কাজ করেনি। আমি আগেও বললাম যে এমন প্রচুর ছবি রয়েছে যে ছবিগুলো পাকিস্তানে রিলিজ দেওয়া হয়নি, তার কারণ ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে হয়তো, বা জাতীয় সঙ্গীত রয়েছে হয়তো, বা সেখানে এমন কিছু বলা হচ্ছে যেখানে ভারত সেটা জিতে গেছে, ভারত সাকসেসফুল করে ফেলেছে। এরকম প্রচুর ছবি আছে যেগুলো পাকিস্তানে রিলিজ দেওয়া হয়নি। এবং আপনারা দেখুন খালি অজয় দেবগন থেকে শুরু করে, অক্ষয় কুমার থেকে শুরু করে, জন আব্রাহাম থেকে শুরু করে, তারা কোনোবার এটা নিয়ে স্টেটমেন্টও দেয়নি। ছবি চলুক, ছবি না চলুক, যাই অবস্থা হোক, যত বড় স্টারই হোক, আমার মনে হয় প্রত্যেকের না একটা ইমেজ আছে, প্রত্যেকের একটা স্টাইল আছে। যে কারণে আমার মনে হয় সলমান খান, শাহরুখ খান এরা নিজের দিক থেকে অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক বেশি অনেস্ট। সলমান খানের কিচ্ছু যায় আসে না তার ছবি চললো না চললো, লোকে কি বললো না বললো। সে আজ থেকে 10 বছর আগেও যেরকম ধরনের কথা বলতো, আজকেও সেরকম ধরনের কথা বলে, সেরকম ধরনের অ্যাক্টিভিটিস করে। ঠিক একই রকম শাহরুখ খান, তার ছবি চললো না চললো, ছবি নিয়ে লোকে কী স্টেটমেন্ট দিল, সে যেরকমভাবে কথা বলেছে যে আমি শেষ কথা, আজকেও সেরকম ধরনেরই কথা বলছে। কিন্তু আমির খান, যাকে আমরা আজ অবধি এরকম ধরনের কিছু করতে দেখিনি, সে নিজের ফ্যামিলি, নিজের গার্লফ্রেন্ডস, নিজের ওয়াইফ, নিজের সন্তান, নিজে কীরকম ধরনের কাজবাজ করেছে, নিজের সিনেমা, প্রত্যেক জায়গার উদাহরণ দিয়ে দিয়ে সে বোঝাচ্ছে সে কত বড় একজন প্যাট্রিয়টিক। এরকমভাবে কি অডিয়েন্সের পারসেপশন বদলানো যায়? হ্যাঁ, বদলানো হয়তো যায়, তবে সেটা কিছুক্ষণের জন্য, সেটা ক্ষণস্থায়ী। আসল কথা, আপনি তো সব কিছু বিনোদনের জন্যই করছেন, আপনার সিনেমা সাকসেসের জন্যই করছে। আমির খান এই যে স্টেটমেন্টগুলো দিচ্ছে, এগুলো কিন্তু হঠাৎ করে দিচ্ছে না। খুব ভালো করে ভাবুন, তার ছবি আসার আগেই কিন্তু তার এত স্টেটমেন্ট, এত পডকাস্ট, সে কী করেছে এগুলো বোঝানোর পালা। সারা বছর কিন্তু এগুলো হয় না, ঠিক আছে? এখনই কিন্তু হচ্ছে, বিষয়টা হচ্ছে এটাই। তো যদি এই ছবিটা ওয়ার্ক না করে, তাহলে এরকম ধরনের স্টেটমেন্ট, এরকম ধরনের পডকাস্ট, এই জিনিসপত্রগুলো দেখা যাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে, লোকে আজকে আমির খান সম্পর্কে যাই ভাবুক, যদি এই ছবিটাই বক্স অফিসে লেগে যায়, আমি সাপোজ বলছি, যদি এই ছবিটা একটা ব্যাপক ব্যবসা করে, আমির খান আগে কি বলেছে বা তার সম্পর্কে কি ধারণা, সেগুলো ম্যাটার করবে না। যখন লোকে এই বয়কটে নাড়া দিচ্ছে, ম্যাটার করবে না। খুব ভালো করে ভেবে দেখুন 2023 সালটা, সেখানে শাহরুখ খানের ছবির এগেনস্টে কী করা হয়েছিল, কিন্তু লোকের ছবিটা দেখার, লোকে পাগলের মতো ছবি দেখেছে, ব্যাপকভাবে লোকে দেখেছে, ব্যাস সেটাই আলটিমেটলি, সেটাই কথা বলেছে। তো যদি লোকের ছবি দেখার হয়, লোকে যদি এক্সাইটেড হয়, লোকে ছবি দেখবে, এই সব আলোচনা ভুলে যাবে। কিন্তু যদি লোকে ডিসাইড করে ছবি দেখবো না, তাহলে আপনি হাজার বলেও, লক্ষবার বলেও পারসেপশন মানুষের চেঞ্জ করাতে পারবেন না। দু একটা মানুষ হয়তো বুঝতে পারবে যে আচ্ছা, তাহলে লোকটা এরকম নয়, তাতে আলটিমেটলি লাভ কিছু হবে না। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।